প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নেয়ামত নামের এক ভাই। এই ঘটনাটি তার গ্রামের আলমগীর নামের এক লোকের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন। ঘটনাটি আলমগীর চাচা তার দাদার কাছ থেকে শুনেছিল। ঘটনাটি ঘটেছিল 1955 সালের দিকে। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আসাদ চৌধুরী। এই আসাদ সাহেব ছিলেন তৎকালীন কুষ্টিয়া জেলার একজন নামকরা গ্রাম্য বিচারক। সেই সময় কুষ্টিয়া ছিল বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বড় জেলা। এই আসাদ সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ জ্ঞানী একজন ব্যক্তি। উনি গ্রামের কোনো বিচারে উপস্থিত হলে সেই বিচারটি খুব ভালোভাবে বুঝে তারপরে তিনি রায় দিতেন। এবং শোনা যায় উনি ওনার জীবনে যত বিচারের রায় দিয়েছেন প্রতিটা রায়ই ইনসাফের সাথে দিয়েছেন। শোনা যায় তৎকালীন পশ্চিম পাকিস্তানের ইসলামাবাদের একটি নামকরা মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হন এবং তার সততা জ্ঞান বুদ্ধি দেখে ওই মাদ্রাসার একজন শিক্ষক তাকে এক পীরের কাছে রেখে আসেন এবং 3 বছর ওই পীরের কাছে থেকে উনি অনেক দ্বীনি শিক্ষা লাভ করেন। আর উনি যেই বিচারগুলো করতেন, ওনার বিচারে যে দোষী সে যত প্রভাবশালী হোক না কেন তাকে দোষী সাব্যস্ত করতেন এবং নির্দোষকে নির্দোষ প্রমাণিত করতেন তিনি। বিচারের পাশাপাশি তিনি তার এলাকায় একটি মসজিদে খাদেম ছিলেন, কিন্তু উনি এর বিনিময়ে কোনো টাকা পয়সা নিতেন না। শোনা যায় আসাদ সাহেব তার বাবার একমাত্র পুত্র সন্তান ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল। তিনি বিচার করতে গিয়ে যখন দেখেছেন একজন অন্যায় করেছেন, কিন্তু ওই সময় অন্যায় করা ছাড়া কোনো উপায় ছিল না, তিনি অন্যায়ের শাস্তি দিয়েছেন। কিন্তু শাস্তি দেওয়ার পর নিজের সম্পদ থেকে তাকে দান করেছেন। এভাবে নাকি তার পিতার রেখে যাওয়া সম্পদ উনি মানুষের কল্যাণে বা প্রয়োজনে বিলিয়ে দিয়েছেন। এই আসাদ সাহেব আরও একটি কাজ করতেন। সেটা হলো আশেপাশের কোনো গ্রামের কোনো জিনে ধরা রোগীকে উনি জিন তাড়াতে পারতেন। এই কাজে ওনার সফলতার হার ছিল খুব বেশি। কথিত আছে এমন ঘটনাও ঘটেছে যে অনেক জিনে ধরা রোগীর বাড়িতেই যখন আসাদ সাহেব পা রেখেছেন, জিন সেই রোগীকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং আর কখনোই সেই রোগীকে সেই জিন আর ধরেনি। ওনার বয়স যখন 60 বছরের মতো, তখন ওনার জীবনে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। এত কিছু বলার কারণ আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। সময়টা 1955। একদিন কুষ্টিয়া থেকে পোড়াদহ এলাকায় আসেন একটি বিচার করতে। আসাদ সাহেব যখন বিচার করছেন, ওনার চোখ যায় পাশের একটি কদম গাছের দিকে। আসাদ সাহেব দেখতে পান দুটি বড় আকৃতির পাখি ওই গাছের একটি ডালে বসে আছে।
এবং এক দৃষ্টিতে পাখি দুটি তার দিকে তাকিয়ে আছে এবং উপস্থিত সকলের কথা খুব মনোযোগ সহকারে ওই পাখি দুটি শুনছে। উনি বিচারের মধ্যেই মাঝে মধ্যে ওই পাখিটার দিকে নজর রাখছিলেন। বিচার শেষে উনি দেখেন পাখি দুটি সেখানে আর নেই। ওই পাখি দুটি ছিল সাধারণ পাখিদের চেয়ে কিছুটা বড়, দেখতেও ছিল সুন্দর। উনি কিছুটা বিস্মিত হলেও বিষয়টা তেমন একটা তিনি পাত্তা দেননি। তিনি তার মতো বিচার কাজ শেষ করে তার বাড়িতে ফেরেন। এরপর উনি যখন বিচার করতে যান, ওই একই রকম দুটি পাখি আবারও দেখতে পান। দূর থেকে এই পাখিগুলো মনে হচ্ছে তার বিচার করাটা বিশ্লেষণ করছেন। উনি এবার বিষয়টা একটু অন্যভাবে ভাবতে থাকেন। উনি নিশ্চিত হন যে এরা সাধারণ কোনো পাখি না, এরা অন্য কিছু। কিন্তু এরা আসলে তাকে কেন ফলো করছে, তারা কেন তার প্রতিটা বিচারে এভাবে দূর থেকে খেয়াল রাখছে, এই বিষয়টা তারা যতক্ষণ পর্যন্ত নিজে এসে না জানাবে ততক্ষণ পর্যন্ত তিনি এই ব্যাপারটা নিয়ে আর কিছু ভাববেন না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন আসাদ সাহেব নিজ গ্রাম থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে একটি গ্রামে বিচার করতে যান। বিকাল থেকে বিচার শুরু হয়। বিচার শেষ হতে হতে তুমুল বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি থামতে থামতে রাত প্রায় 9টা বেজে যায়। আর তখনকার রাস্তাঘাট এত উন্নত ছিল না। ওনাকে ফিরতে হবে প্রায় 8 থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এর মধ্যে অর্ধেক মাটির রাস্তা এবং বাকি অর্ধেক ইটের রাস্তা। উনি একটা নীতি মেনে চলতেন। নিজ এলাকার বাইরে কোনো জায়গায় বিচার করতে গেলে যত রাত হোক কখনোই সেই এলাকায় তিনি থাকতেন না। এইটা তার দাদার দেওয়া উপদেশ ছিল। তাই সে তার কাছে থাকা ব্যাটারির লাইট নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রাস্তাঘাট সবই তার পরিচিত। গ্রামের মানুষ অনেকেই তাকে থেকে যাওয়ার জন্য খুব অনুরোধ করছিল। কেউ কেউ তাকে আবার এগিয়ে দেওয়ার কথাও বলছিল, কিন্তু আসাদ সাহেব সবাইকে না করে দেন। বলেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আসাদ সাহেব একা একা বেরিয়ে পড়েন। তিনি হাঁটতে হাঁটতে একটু নির্জন রাস্তার মধ্যে চলে আসলেন। ওনার পিছনে একটা শব্দ শুনলেন। মনে হলো কোনো কিছু ওনার পিছনে পিছনে আসছে। তখন আসাদ সাহেব পিছনে তাকিয়ে দেখেন দুটি সাদা বিড়াল ওনার পিছনে পিছনে আসছে। ওই দুটি বিড়ালই ছিল ধপধপে সাদা এবং দেখতে অনেকটা একই রকম। উনি দাঁড়ানোর সাথে সাথে বিড়াল দুটিও দাঁড়িয়ে পড়ে। ওই বিড়াল দুটি ওনার থেকে প্রায় 50 ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকে। আসাদ সাহেব আবার পথ চলতে শুরু করেন। আসাদ সাহেব আবার পথ চলতে শুরু করলে ওই বিড়াল দুটিও ওনার পিছু পিছু চলতে থাকে। আবার যখন উনি দাঁড়ান ঠিক তখনই আবার আগের মতোই দূরত্ব রেখে বিড়ালগুলো দাঁড়িয়ে যায়। তখন আসাদ সাহেব বুঝতে পারে এরা আসলে কোনো সাধারণ বিড়াল না। উনি হাঁটার গতি আরও বাড়িয়ে দেন। এভাবে কিছু দূর হাঁটার পরে উনি পিছনে আর কোনো শব্দ শুনতে পান না। উনি পিছনে তাকিয়ে দেখেন এইবার আর সেই বিড়াল দুটো দেখা যাচ্ছে না। উনি আবার হাঁটা শুরু করেন। কিছু দূর হাঁটার পর উনি খেয়াল করলেন সামনে থেকে ঘোড়ার মতো কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এইটা দেখে আচ্ছা সাহেব রাস্তার উপর দাঁড়িয়ে পড়েন এবং দেখতে পান ওই জিনিসটার শরীর থেকে খুব তীব্র সাদা আলো বের হচ্ছে। উনি ভাবেন যে এটা ডাকাত নয় তো। এটা ভাবতে ভাবতেই ওই জিনিসটা তার থেকে 50 কি 60 ফুট দূরে এসে দাঁড়িয়ে পড়ে। তখন তিনি দেখেন একটা ঘোড়ায় একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন। তার উচ্চতা প্রায় 10 ফুটের উপরে এবং এই বয়স্ক ব্যক্তি যে পোশাক পরে আছে সেই পোশাক থেকেই এই তীব্র আলো বের হচ্ছিল। ওই বয়স্ক ব্যক্তিকে দেখেই আশা সাহেব বুঝতে পারেন আর যাই হোক উনি কোনো মানুষ নয়।
তখন তিনি ওই লোককে ওই ঘোড়া থেকে নামতে নামতে সালাম দিয়ে দেন। তার সালামের উত্তর দেয় ওই বৃদ্ধ লোক, এবং ওই বৃদ্ধ বলে ওঠেন, বাবা, তুমি বুঝতে পারছো আমি তোমার মতো মানুষ না, আমি একজন জিন। আমি ইরাকের বাগদাদে থাকি, সর্দার আমি। আমার অনুগত প্রায় 70,000 জিন আছে ওখানে, তারা আমার নির্দেশ মেনে চলে। আজ আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? আমার 2 যমজ ছেলে একটি মেয়েকে পছন্দ করেছে, এবং 2 ছেলেই ওই মেয়ের জন্যই পাগল। আমি আমার পরিবার এবং অন্যদের দিয়েও তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু 2 ছেলে কোনোভাবেই বুঝতে চাইছে না। ইসলামাবাদের মাদ্রাসার একজন শিক্ষককে এই সমস্যার কথা জানাই, কিন্তু সে নিজেও এই সমস্যার সমাধান দিতে পারে নাই। সে আপনার কথা বলে। তার কথা শুনে আপনার খোঁজ নিতে এসে দেখি আপনি এখানে অনেক কঠিন বিচারেরও সহজ সমাধান করছেন, এবং আপনার নিজের দ্বারা ইনসাফের সাথেই। সেটা দেখে আমি আমার 2 সন্তানকে পাঠাই আপনার বিচার বিশ্লেষণ করতে। তারা অনেকটা সময় আপনার বিচার দেখে সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমাদের সবাইকে কথা দিয়েছেন আপনি আমার সাথে আমাদের ওখানে গিয়ে সব কিছু শুনে, বুঝে এবং দেখে যে সিদ্ধান্ত দিবেন সেটাই আমার সন্তান 2জন মেনে নেবে। আর আপনি জানেন আমরা জিন জাতি ওয়াদা করলে সেটা সর্বোচ্চ দিয়ে রাখার চেষ্টা করি। আপনি আমার সাথে আমাদের ওখানে যাবেন একটা সমস্যার সমাধান করে দিতে, আবার আমি আপনাকে সসম্মানে আপনার বাড়িতে পৌঁছে দেব। এই কথা শোনা মাত্রই আসাদ সাহেব ওই বৃদ্ধের সাথে যেতে অস্বীকৃতি জানান। ওই বৃদ্ধ অনেক অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য। আসাদ সাহেব বলেন, আমি কোনোভাবেই আপনাদের জগতে যেতে চাই না। আসাদ সাহেব ওই বৃদ্ধকে অনুরোধ করেন তার রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে ওই বৃদ্ধকে পাশ কাটিয়ে আসাদ সাহেব চলে আসেন, এবং তিনি কোনো সমস্যা ছাড়াই তার বাড়িতে চলে আসেন। এরপরও মাঝে মধ্যে ওই বৃদ্ধ আসতেন আসাদ সাহেবকে তাদের দেশে নিয়ে গিয়ে তার ছেলেদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আসাদ সাহেব অনেক অনুরোধ করেন তাকে ক্ষমা করার জন্য, সে যেতে পারবে না। যাই হোক, এভাবেই কেটে যায় প্রায় 3 বছর। সময়টা 1958 সাল। আসাদ সাহেবের একজনই মাত্র ফুপু ছিল, যার বিয়ে হয়েছিল ভারতের কলকাতা শহরের একটি এলাকা গোবিন্দপুরে। ওই ফুপু 1958 সালের দিকে কুষ্টিয়া আসেন। ফুপু এসে আসাদ সাহেবকে সন্ধ্যাবেলায় ডাকেন। আসাদ সাহেব যখন আসেন তখন আসাদ সাহেবের ফুপু বলেন, বাবা, তুই তো অনেকদিন আমাদের ওখানে যাসনি, এইবার আমার সাথে তোকে যেতে হবে, কারণ আমাদের বাড়ির পাশের একজন প্রতিবেশীর ছেলে খুবই অসুস্থ। কোনো ডাক্তারই এই রোগ ধরতে পারেনি, আর যত হুজুর কবিরাজ দেখানো হয়েছে কেউই নাকি এই সমস্যার সমাধান করতে পারেনি, এবং কোনোভাবেই তাকে সুস্থ করতে পারছে না। আমি অনেক বড় মুখ করে বলে এসেছি আমার ভাইয়ের ছেলে অনেক বড় মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষা নিয়ে এসেছেন, এবং সে এইসব রোগী আল্লাহর ইচ্ছায় ঠিক করতে পারে, কখনো সে ব্যর্থ হয় না। তখন তার ফুপু তাকে অনেক জোরাজুরি করে। এক পর্যায়ে আসাদ সাহেব ফুপুর সাথে যেতে রাজি হয়, কিন্তু ফুপুকে বলে যে সে কিন্তু খুব বেশি দিন ওখানে থাকতে পারবে না। তিনি বলেন যে ঠিক আছে। এর 2 দিন পর আসাদ সাহেব তার ফুপুর সাথে ভারতের গোবিন্দপুর যান। তখন ভারত আর বাংলাদেশের মধ্যে যাতায়াতের ব্যবস্থা ছিল অনেকটাই সহজ। আসাদ সাহেব গিয়ে ফুপুর বাড়িতে ওঠেন, কিন্তু উনি বেশিক্ষণ ফুপুর বাসায় ছিলেন না। আসাদ সাহেব তার ফুপুর সাথে একটা বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন বাড়ির বারান্দায় কয়েকজন মানুষের জটলা। আসাদ সাহেব মানুষদের পেরিয়ে সামনে গিয়ে দেখেন একটা 20 থেকে 22 বছরের ছেলে শুয়ে আছে। তার শরীরে হাড়গুলো যেন
মাংস ভেদ করে বেরিয়ে এসেছে। ছেলেটা নড়াচড়া করতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। উনি এসে ছেলের কাছে কিছু সময় বসে থাকেন। তারপর ছেলের বাপের কাছে গিয়ে জিজ্ঞেস করেন ছেলে খাওয়া দাওয়া করতে পারে কিনা। তখন ওই ছেলেটির বাবা বলে খাবার দিলে সে গিলতে পারে না, মুখ থেকেই খাবার বের করে দেয়। তবে রাতে একটি সময় সে খুব জোরে চিৎকার করে ওঠে এবং তারপর পরেই সে খুব চিৎকার করে খেতে চায় এবং সেই সময় পেট ভরে খাবার খেতে পারে, কিন্তু খাওয়ার কিছু সময় পরেই আবার একটা খুব জোরে চিৎকার করে ওঠে। এরপর আবার সারাদিন পাথরের মতো হয়ে থাকে, শুধু চোখ মেলে তাকিয়ে থাকে। তখন আসাদ সাহেব ওই ছেলের বাবাকে জিজ্ঞেস করেন আপনার ছেলের এই অবস্থা কিভাবে হলো। তখন ওই ছেলেটির বাবা বলে ওঠেন তার ছেলের নাম নয়ন। আসলে এটি ছদ্মনাম, আপনাদের বোঝার সুবিধার্থে এই নামটি বললাম। তাদের একটিমাত্র সন্তান, তাকে আমাদের এখানকার একটা মাদ্রাসায় ভর্তি করি। তার মেধা দেখে মাদ্রাসার প্রিন্সিপাল স্যার আমার ছেলেকে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি নামকরা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমার ছেলে ছিল শান্ত প্রকৃতির। ও কোনো খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও পছন্দ করত না। পড়াশোনার পাশাপাশি একটা সময় কোনো ইসলামিক বই পড়তে পছন্দ করত। পাশাপাশি সে নিজে গজল লিখত এবং আমার ছেলের কণ্ঠ ছিল খুবই সুন্দর। সে মাদ্রাসার কোনো প্রোগ্রাম হলে নিজেই ইসলামিক গজল পরিবেশন করত। প্রায় 8 বছর আমার ছেলে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। এর মধ্যে কোনো সমস্যা হয়নি, কিংবা কেউ আমার ছেলের নামে কোনো অভিযোগও করেনি। মাস তিনেক আগে আমাদের ছেলের মাদ্রাসা থেকে আমাদের এখানকার মাদ্রাসার প্রিন্সিপালের কাছে একটা চিঠি আসে। আমার ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা শুনে আমরা এখান থেকে সব কিছু গুছিয়ে ওখানে যেতে যেতে প্রায় 1 সপ্তাহ লেগে যায়। আমি, আমার বড় ভাই এবং মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ওখানে যাই। এর মধ্যে তো আমরা আর কোনো যোগাযোগ করতে পারিনি। আমরা ওখানে গিয়ে দেখি ছেলেকে পাওয়া গেছে। ছেলেকে একটা রুমে রাখা হয়েছে। ছেলেটির পুরো শরীরে ক্ষতের দাগ। ছেলে আমার কোনো কথা বলে না, শুধু রাতের একটা সময় চিৎকার করে খাবার চায় এবং খাবার শেষে কিছু সময় পরে আবার চিৎকার করে নীরব হয়ে যায়। আমরা ওই মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞেস করি আমার ছেলে এমন কি হলো। তখন ওই মাদ্রাসার একজন শিক্ষক বলে আমাদের এখান থেকে একটি দল 40 দিনের জন্য তাবলিগে যায় পাহাড়ে ঘেরা একটি গ্রামে। গ্রামের নাম শাহীনগর। আমরা ওখানে 15 জনের দল পাঠাই এবং আমি নিজেও ওই দলের সাথে যাই। সব কিছু স্বাভাবিক চলছিল। আমরা একটা জিনিস খেয়াল করতাম, দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমোতে যেতাম বা বিশ্রাম নিতাম। তখন নয়ন আমাদের সাথে ঘুমাতো না, ও বাইরে যেত, গ্রামের মধ্যে ঘুরে বেড়াতো। আবার কখনো মসজিদের পাশে অজু করার জন্য একটা পুকুর ছিল, ওখানে বসে থাকতো। আবার কখনো মসজিদের পাশে বাগান ছিল, সেখানে গিয়ে বসে এক মনে গজল গাইতো। আবার কখনো ইসলামিক বই পড়তো। এগুলো আমরা স্বাভাবিকভাবেই ধরে নেই, কারণ ও নিরিবিলি থাকতেই পছন্দ করত। এই জন্য আমরা বিষয়টাকে তেমন পাত্তা দেইনি। তবে স্থানীয় যারা ছিল এবং ওই মসজিদের ইমাম সহ তারা বলে আমাদের মসজিদ থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে পাহাড়ের ওই দিকে যেতে কঠিনভাবে নিষেধ করতেন। বলতেন ওখানে নাকি শয়তানের পূজা করে কিছু লোক, যাদের কোনো ধর্ম নেই। শয়তানের পূজা করাকেই তারা তাদের ধর্ম মনে করে। স্থানীয়রা বলে আমরা কখনো ওই দিকে যাইনি, তবে মাঝে মাঝে অদ্ভুত কিছু শব্দ আমরা শুনতে পাই। কথিত আছে ওখানে নাকি 3 ভাই
শয়তানের পুজো করে। আমাদের বাপ চাচারাও ওখানে যেতে নিষেধ করেছে। তো গ্রামের মানুষদের কাছ থেকে এই কথাগুলো শোনার পর আমরা বিষয়টা ছাত্রদের জানাই এবং এই বিষয়ে তাদের খুব জোরালোভাবে জানানো হয়। এর মধ্যে নয়নের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। সে বাইরে যেত, আবার আসরের নামাজের সময় ঠিক চলে আসতো। যখন 20 দিন পার হয় তখন দেখি ও ফজরের পরে বাইরে যেত এবং সকালে খাওয়ার আগেই আবার চলে আসতো। আমরা বিষয়টা স্বাভাবিকভাবেই নেই। আমাদের যখন এই গ্রাম থেকে মাদ্রাসায় ফেরত যাওয়ার সময় চলে আসতে সপ্তাহখানেকের মতো বাকি, তখন নয়নের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। মনে হতো কি একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছে সে। রাতে ঠিকমতো ঘুমাতো না, অস্থির একটা ভাব লক্ষ্য করা যেত। এর মধ্যে আমরা যেদিন ওই গ্রাম থেকে মাদ্রাসায় চলে আসব তার আগের দিন ফজরের নামাজ পড়ে সে বাইরে বের হয়। তারপর থেকে আমরা তাকে খুঁজে পাইনি। গ্রামের মানুষ নিয়ে মসজিদের আশেপাশে সব জায়গা, গ্রাম এমনকি মসজিদের পাশে অজু করার পুকুরটায়ও জাল ফেলে তাকে খোঁজা হয়। কারণ মাঝে মধ্যেই সে নদীর পাড়ে বসতো। সে সাঁতারও জানতো না, এই জন্য জাল ফেলে খোঁজা হয়। কোনোভাবেই তাকে পাওয়া যায় না। পরে চিন্তা করি সে হয়তো আমাদের দলের কারোর সাথে ঝামেলা করে হয়তো মাদ্রাসায় একা একাই চলে গেছে। আমরা 40 দিন পর সবাইকে নিয়ে মাদ্রাসায় এসে দেখি নয়ন আসেনি। তখন আমরা বিষয়টা মাদ্রাসার বড় হুজুরকে জানাই। এই বড় হুজুর বিভিন্ন মাধ্যমে নয়নের খোঁজ পাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নয়নের খোঁজ পাচ্ছিল না। এর মধ্যেই আপনাদের কাছে চিঠি পাঠানো হয়। 2 দিন আগে হঠাৎ করে মাদ্রাসা থেকে একটু দূরে একটা নির্জন রাস্তায় রাতে চিৎকারের শব্দ শুনে সেখানকার মানুষজন ওই চিৎকারের উৎস ধরে এগিয়ে যায়। তারা এগিয়ে গিয়ে একটি ছেলেকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে কিছু মানুষ ধরাধরি করে তাকে মাদ্রাসায় নিয়ে আসে। পরে আমরা চিনতে পারি এটা আমাদেরই ছাত্র নয়ন। আমাদের হুজুররা সর্বোচ্চ চেষ্টা করেছে তাকে সুস্থ করার জন্য, কিন্তু কোনোভাবেই ওকে সুস্থ করতে পারেনি। এরপর আমরা মাদ্রাসা থেকে তাকে বাসায় নিয়ে আসি। এরপর ওই ছেলেটির বাবা বলে, তখন এই সব ঘটনা শুনে আমরা মাদ্রাসা থেকে নয়নকে বাসায় নিয়ে আসি। এখানে অনেক কবিরাজ থেকে ওষুধ এনে তাকে খাওয়ানো হয়, কিন্তু কোনো কাজ হয়নি। অনেক ইমাম আলেমকে দেখিয়েছি। ছেলেটার যে কি হয়েছে, তাকে জিনে ধরেছে কিনা এটাও কেউ কোনোভাবেই জানতে পারেনি। ছেলেটার শরীরেরও কোনো পরিবর্তন নাই। নিয়ে আসার সময় যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এই কথাগুলো শোনার পর আসাদ সাহেব বুঝতে পারে এখানে আসলে তার কিছু করার নেই। কারণ অনেক বড় বড় আলেম, ইমাম, মাদ্রাসার বড় হুজুর যখন কিছু করতে পারেনি, উনি কতদূর কি করতে পারবেন। যাই হোক, উনি তারপরও সবাইকে দূরে সরে যেতে বলেন। তারপর আসাদ সাহেব তার রিচুয়াল শুরু করেন। উনি এর আগে যেভাবে জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন, যেভাবে জিনকে হাজির করতেন, সেভাবেই চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনোভাবেই জিনকে হাজির করতে পারেন না। উনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। উনি কনফিউজ হয়ে যান, আসলে কি নয়নকে জিনে ধরেছে নাকি অন্য কোনো সমস্যা। নয়নের আব্বাকে জিজ্ঞেস করেন ভালো কোনো ডাক্তার দেখানো হয়েছিল কিনা। তখন নয়নের বাবা বলে, কলকাতার বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো রোগ ধরতে পারেনি। তখন আশা সাহেব তার ফুফুকে বলে, আসলে আমার কিছু করার নেই, আমি যতদূর জানি সব চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে এই রোগীর চিকিৎসা আমার দ্বারা হবে না। এই বলে উনি বাড়ি থেকে চলে আসেন এবং ফুফুদের বাড়িতে 2-1 দিন থেকে নিজের বাড়ি কুষ্টিয়া চলে আসেন। কিন্তু তার মনে একটা দারুণ কৌতূহল কাজ করে যে এই ছেলের সাথে আসলে কি ঘটেছে সেটা জানার, এবং এই ছেলেটির প্রতি তার একটা মায়াও চলে আসে যে মাদ্রাসার একজন জ্ঞানী ছেলে কিভাবে এমন হয়ে গেল। উনি একটা চিন্তা করে যে আমার সাথে তো মাঝে মাঝে
একজন জিনের সর্দার আসে। আমি তার কাছ থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব, আর যদি পারি ওই ছেলের জন্য কিছু একটা করার জন্য জিনের সর্দারকে অনুরোধ করব। আসাদ সাহেব অপেক্ষা করতে থাকেন। এভাবে কিছুদিন চলে যায়। 20 থেকে 25 দিন পর উনি একদিন একটি গ্রাম থেকে বিচারের কাজ শেষ করে রাতে ফিরছিলেন। এই রাস্তার মাঝখানে একটা ব্রিজ আছে। উনি ব্রিজে ওঠা মাত্রই দেখেন যে ব্রিজের ওই মাথায় সেই বৃদ্ধ জিন দাঁড়িয়ে আছে। তার পোশাক থেকে তীব্র আলো বের হচ্ছে এবং তার পাশেই আগের মতোই একটি ঘোড়া দাঁড়িয়ে আছে। আসাদ সাহেব বৃদ্ধ জিনকে দেখেই তাকে সালাম দেন। ওই বৃদ্ধ জিনও সালামের উত্তর দেয় এবং ওই বৃদ্ধ বলে ওঠেন, আপনি কি আমার কথা একটু ভেবে দেখেছেন? আমার সন্তানরা শুধু আপনার সিদ্ধান্তই নির্দ্বিধায় মেনে নিতে রাজি। আপনি আমার সাথে চলেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনাকে সসম্মানে আবার দিয়ে যাব এবং উপযুক্ত পারিশ্রমিক আপনাকে আমরা দিব। তখন আসাদ সাহেব ওই জিনকে চাচা বলে সম্বোধন করেন। তিনি বলেন, চাচা, আমি আপনার সাথে যাব, আমার কোনো পারিশ্রমিক লাগবে না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। তখন ওই বৃদ্ধ জিন বলে, বাবা তুমি বলো তোমার কি কাজ করতে হবে। আমাদের জিনদের সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই চেষ্টা করব। তখন আসাদ সাহেব বলেন, ভারতের কলকাতা শহরের একটি গ্রাম, গ্রামের নাম গোবিন্দপুর। ওখানে নয়ন বলে একটা ছেলে আছে। সে খুবই অসুস্থ। কোনো কবিরাজ ডাক্তার তার রোগ ধরতে পারেনি। সে 2 মাস আগে একটা মসজিদে তাবলিগে গিয়ে হারিয়ে গিয়েছিল। তারপর প্রায় 10-12 দিন পর তার খোঁজ পাওয়া যায়। এই সময়টা সে কোথায় ছিল? আপনি আমাকে এই খোঁজগুলো দেন, আর ওই ছেলেটার আসলে কি হয়েছে এইগুলো আমাকে জানান। আমি অবশ্যই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি আপনার সাথে আপনার দেশে যাব এবং চেষ্টা করব সুন্দর একটা সমাধান দেওয়ার। তখন ওই বৃদ্ধ জিন বলে, ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই তথ্যগুলো জেনে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব আমি। এই কথা বলে দুজন দুজনকে বিদায় জানিয়ে চলে যান। আসাদ সাহেব প্রতিটা মুহূর্তে অপেক্ষা করতে থাকেন। রাতের একটা সময় সে বাড়ির বাইরে রাস্তায় বের হন, যাতে বৃদ্ধ জিন তার সাথে দেখা করতে পারে। এবং সত্যিই একদিনের মাথায় বৃদ্ধ জিনের সর্দার রাতে তার সামনে চলে আসে। জিন সর্দারকে দেখা মাত্রই তিনি সালাম দেন। এইবার আসাদ সাহেব কিছু জিজ্ঞেস করার আগেই ওই জিন সর্দার বলে ওঠেন যে কি ঘটেছিল নয়নের সাথে। আমি জিন সর্দারের মতো করে আপনাদের বলছি। বলছেন জিন সর্দার, আমি যখন আমার অনুগত কিছু জিনকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলি, তখন তারা ওখানে যায় এবং কোনো তথ্য ছাড়াই ফিরে আসে। তারা বলে যে আমরা আপনাকে নয়ন সম্পর্কে খুব একটা তথ্য দিতে পারবো না, কারণ কোনো এক শয়তান নয়ন যেই দিকে গেছে ওই জায়গাটা এমনভাবে তন্ত্রমন্ত্র দিয়ে বন্দি করে রেখেছে যে সাধারণ জিন ওখানে প্রবেশ করতে পারবে না। আমাদের মধ্যে যারা অনেক শক্তিশালী আপনি তাদেরকে পাঠান। পরে আমি আমার গোষ্ঠীর মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী 3টি জিন পাঠাই। পরে তারা এসে নয়নের সাথে যা ঘটেছে সেই সম্পর্কে সম্পূর্ণরূপে আমাকে বর্ণনা করে। তখন ওই জিন বলে, নয়ন প্রতিদিন দুপুরে খাবারের পরে নয়ন ওই পুকুরের পাশে বসে থাকতো এবং গজল গাইতো। দূর থেকে একটা মেয়ে নয়নকে দেখত এবং তার গজল শুনতো। আপনাদের ঘটনাটি বোঝার সুবিধার্থে ওই মেয়ের নাম দিলাম মোহিনী। ওই মেয়েটাও ছিল সুন্দরী। সেদিন আর বেশিক্ষণ অপেক্ষা না করে ফিরে মসজিদে চলে আসে নয়ন। কিন্তু মনের ভিতর একটা বিষয় ঘুরপাক খেতে থাকে। ওই পাশে তো আমাদের সবার যাওয়া নিষেধ, তাহলে ওই মেয়েটা ওখানে কিভাবে এলো? এই বিষয়টা নয়নের মনের মধ্যে গেঁথে যায়। পরদিন ঠিক একই সময় নয়ন আবার পুকুর পাড়ে আসে এবং অপেক্ষা করতে থাকে যে ওই মেয়েটি
পুকুরের ওপারে আজকে আবার আসে কিনা। কিছুক্ষণ অপেক্ষা করার পর নয়ন দেখে ঠিক সেই জায়গায় মেয়েটি দাঁড়িয়ে আছে। তখন ওই মেয়েটি নয়নকে ইশারা দিয়ে মেয়েটির কাছে যেতে বলে। নয়ন বিষয়টা প্রথমে বুঝতে পারেনি। কিছু সময় পর মেয়েটি আবার ইশারা দিয়ে নয়নকে তার ওখানে আসতে বলে। নয়ন তখন কিছুটা দ্বিধায় পড়ে যায়, সে কি করবে। কারণ প্রথমত নয়নদের নিষেধ করা হয়েছে কেউ যেন পুকুরের ওই পাশে না যায়। দ্বিতীয়ত নয়ন সাঁতার জানে না, তাহলে সে ওই পারে কীভাবে যাবে। আবার নয়নকে যদি ওই দিকে যেতে হয় তাহলে পুকুরের এক পাশে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে, এবং এই ক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাহলে বড় রকমের সে বিপদে পড়তে পারে। নয়ন কোনো সিদ্ধান্ত নিতে না পারায় মসজিদের পাশে তাদের থাকার জায়গায় চলে আসে। পরদিন নয়ন দুপুরের পরে মসজিদের পাশে সেই পুকুরের ধারে যায় এবং সে আশ্চর্য হয়ে যায়। সে দেখে মেয়েটি আজকে পুকুরের ওপারে নয়, মেয়েটি আজকে পুকুরের এক পাশে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে কিছুটা শব্দ করে নয়নকে ডাকার চেষ্টা করছে। এক পর্যায়ে মেয়েটির সাথে নয়নের চোখাচোখি হয়ে যায় এবং মেয়েটি নয়নকে ইশারা করে তার দিকে আসতে বলে। নয়ন এদিক ওদিক তাকিয়ে তার দিকে চলে যায়। মেয়েটিকে কাছ থেকে দেখে নয়ন কিছুটা বিমোহিত হয়ে যায়। এক পর্যায়ে নয়ন মেয়েটিকে বলে ওঠে, তোমার নাম কি? তুমি পুকুরের ওই পারে কিভাবে থাকো? এই কথা শুনে মেয়েটি বলে, আমার নাম মোহিনী, আমি পাহাড়ের মধ্যে বসবাস করি। তুমি কয়েকদিন আগে সুর করে কিছু একটা গাইতেছিলে, ওইটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি মাঝে মধ্যে পুকুরের ওই পাশে লুকিয়ে তোমার কণ্ঠের ওই সুন্দর গজলগুলো শুনতাম। তখন নয়ন ওই মেয়েটি সম্পর্কে মেয়েটিকে আরও কিছু জিজ্ঞেস করে, যেমন তোমার বাড়ি কোথায়, তোমরা কয় ভাই বোন। তখন ওই মোহিনী বলে, আমি এবং আমার 3 ভাই এই পাহাড়ের মধ্যেই দীর্ঘদিন ধরে বসবাস করছি। তুমি সময় হলেই সব জানতে পারবে যে আমি কে। এভাবে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করাটা তাদের দীর্ঘদিন চলতে থাকে। একটা সময় অন্যদের সাথে নয়নেরও ফিরে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, কিন্তু নয়ন ওই মেয়েটিকে এতটাই পছন্দ করে ফেলেছিল যে ওই মেয়েকে ছেড়ে যাওয়া তার জন্য অনেকটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু নয়ন তার সঙ্গীদের কখনো সেটা বুঝতে দেয়নি যে তার মনের মধ্যে কি চলছিল। যেহেতু নয়ন 40 দিনের জন্য এখানে এসেছে, সেহেতু নয়নকে সবার সাথে ফিরে যেতে হবে। কিন্তু নয়ন মোহিনীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারত না। 35তম দিনে নয়ন মোহিনীকে সব খুলে বলে সে আর মাত্র 5 দিন এখানে আছে। এই কথা শুনে মোহিনীর মন খারাপ হয়ে যায়। তখন নয়ন বলে, তোমার পরিবেশ সম্পর্কে আমি প্রথম দিন জিজ্ঞাসা করেছিলাম, তুমি বললে যে সময় হলে বলবে। এতদিন আমি তোমার সম্পর্কে জানতে চাইনি, আর আমাদের দূর থেকেই বেশি দেখা হয়েছে, এই জন্য তোমার সম্পর্কে আমাকে এখন সব কিছু জানাও। তখন মোহিনী বলে ওঠে, আজ আমি তোমাকে সব কিছুই বলবো, কিন্তু তুমি কথা দাও সব কিছু শুনে তুমি আমাকে ছেড়ে যাবে না। তখন নয়ন তাকে আশ্বস্ত করে যত যাই হোক তাকে সে ছেড়ে যাবে না। তখন মোহিনী বলে তারা 3 ভাই এবং 1 বোন। সে সব ভাইয়ের ছোট বোন। ভাইয়েরা তন্ত্র সাধনা করে। আসলে আমার ভাইয়েরা কোনো ধর্মে বিশ্বাসী না, তারা শয়তানের পুজো করে। আমিও তাদের মতো করেই চলি। কিন্তু তোমার কণ্ঠে গজল শোনার পর আমার এতটাই ভালো লেগেছিল যে তোমাকে দেখার ইচ্ছা আমাকে পেয়ে বসে। সত্যি বলতে আমি দূর থেকে অনেক মানুষ দেখেছি, কাছ থেকে তোমাকে দেখার পর আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। এই সব শুনে নয়ন এবং মোহিনী পরিকল্পনা করে তারা দুজন এখান থেকে পালিয়ে নয়নদের বাড়িতে চলে যাবে
এবং সেখানে তারা বিয়ে শাদী করবে। কিন্তু এখান থেকে তারা কিভাবে পালাবে? তখন মোহিনী বলে, আমি একটা রাস্তা জানি, যেটা দিয়ে খুব গোপনে আমরা এখান থেকে পার হতে পারবো। তখন নয়ন আর মোহিনী পরিকল্পনা করে এখান থেকে তারা খুব ভোরে পুকুরের পাশে দেখা করবে এবং মোহিনী নয়নকে নিয়ে গোপন পথ ধরে পালিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। পরদিন নয়ন ভোরবেলা চুপিসারে বের হয়ে আসে এবং পুকুরের পাশের জঙ্গলে চলে আসে এবং সে দেখতে পায় মোহিনী তার জন্য অপেক্ষা করছে। এর মধ্যেই দুজন যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে, তখনই মোহিনী দেখে তার 3 ভাই তাদের সামনে দাঁড়িয়ে। মূলত মোহিনী রাতে বের হওয়ার সময় এক ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং সে দেখে মোহিনী চুপিসারে জঙ্গলের দিকে যাচ্ছে। তখন সেই ভাই অন্য ভাইদের ডাক দিয়ে বলে মোহিনী বের হয়ে জঙ্গলের দিকে গেছে। তখন তার ভাইয়েরা তাদের সাথে থাকা জিনদের মাধ্যমে খোঁজ খবর করে নয়ন এবং মোহিনীকে ধরে ফেলেন এবং তাদেরকে একটা পাহাড়ের গুহায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে নয়ন এবং মোহিনীকে অনেক আঘাত করা হয়। এরপর নয়নকে পাহাড়ের গাছের সাথে বেঁধে রাখা হয় এবং মোহিনীকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়। মোহিনী তখন অনেক অনুরোধ করে যেন নয়নকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার ভাইয়েরা তার কথা না শুনে নয়নের উপরে আরও অত্যাচার করে। এইটা দেখে মোহিনী সহ্য করতে পারে না। মোহিনী বিষাক্ত একটা গাছের রস পান করে এবং কিছু সময়ের মধ্যেই সে মারা যায়। এদিকে নয়ন মোহিনী যে মারা গেছে এটা তখনও সে জানে না। নয়নকে তখনও গাছের সাথে আধমর অবস্থায় বেঁধে রাখা হয়। ওইদিকে যখন তার 3 ভাই মোহিনীর কাছে যায়, তারা দেখতে পায় মোহিনী বিষাক্ত পাতার রস পান করে মারা গেছে। এইটা দেখে 3 ভাই খুবই কান্নাকাটি করে, কারণ 3 ভাই বোনকে খুবই ভালোবাসতো। কিন্তু অপরিচিত একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে এইটা তারা মেনে নিতে না পারায় তারা বোনকে আঘাত করেছিল। কিন্তু তার বোন যে এভাবে নিজের জীবন শেষ করে দিবে এটা তারা ভাবতেই পারেনি। তখন ওই 3 ভাই প্রতিজ্ঞা করে যে আমরা 3 ভাই একমাত্র বোনকে হারিয়ে যে কষ্ট ভোগ করেছি, ওই ছেলের পরিবারকেও সেই কষ্টই দিব। তখন তারা তাদের তন্ত্রমন্ত্র কাজে লাগিয়ে একজন বোবা জিনকে একটা বিষাক্ত সাপের মধ্যে চালান করে দেয় এবং নয়নের পোশাক আর চুল আর রক্ত দিয়ে কালো জাদু করে ওই সাপের মধ্যে চালান করে দেয় এবং ওই সাপটি একটি গাছের সাথে সোজা করে রাখা হয়েছে এবং ওই সাপটির গায়ে 5টি সূচ ফোটানো হয়েছে, 2টি তার পিছনে এবং 2টি তার সামনের দিকে এবং একটি ওই সাপের গলায়। সাপটিকে একটি গাছের সাথে তন্ত্রমন্ত্র দিয়ে আটকে রাখা হয়েছে। প্রতিদিন একটিবার ওই সাপের গলা থেকে সূচ বের করা হয় এবং তখন সাপকে কিছু খেতে দেওয়া হয়। ঠিক সেই সময় নয়নও মুখ খুলতে পারত এবং তখন সে ক্ষুধার্ত থাকত এবং খাবার চাইত। মূলত ওই 3 ভাই নয়নকে তিলে তিলে শেষ করতে চায় এবং তার সন্তানদের কষ্ট দেখে তার মা বাবা সবাই কষ্ট পায়। এই জন্য ওই 3 ভাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সাপের গলা থেকে সূচটি বের করত এবং সাপকে কিছু খাওয়াতো এবং খাওয়া শেষে আবার গলায় সূচ ফুটিয়ে দিত। মূলত তাকে বোবা জিন দ্বারা কালো জাদু করা হয়েছে। এই জন্য নয়নকে যত কবিরাজ, হুজুর জিন দ্বারা সুস্থ করতে গেছেন, কেউই জিন হাজির করতে পারেননি। কারণ ওই যেই সকল জিন বোবা হয় তারা কানেও শোনে না। এই জন্যে যত কবিরাজ, হুজুর ওই ছেলের শরীরে জিনের আছর আছে কিনা বা জিনের প্রভাবে ছেলেটির শরীর খারাপ হয়ে গেছে কিনা পরীক্ষা করতে গেছেন, কোনোভাবেই তারা সফল হতে পারেনি। এবং ওই 3 ভাই কালো জাদুতে অনেক পারদর্শী। তারা খুব কৌশলে একজন শক্তিশালী বোবা জিনকে সাপের মধ্যে প্রবেশ করায় এবং নয়নের শরীরে কিছু জিনিস দিয়ে খুব শক্তভাবে নয়নকে কালো জাদু করেছেন
এই জন্য দুর্বল জিনেরা নয়ন এবং বোবা জিনের তথ্য সংগ্রহ করতে পারেনি। তখন আসাদ সাহেব জিনের সর্দারকে বলেন, এখন নয়নকে কি কোনোভাবেই ওই কালো জাদু থেকে মুক্ত করা যায় না? তখন জিনের সর্দার বলেন, আমি নয়নকে মুক্ত করার জন্য শক্তিশালী প্রায় 100 জিনকে পাঠিয়েছিলাম এবং তারা ওই সাপটিকে ওই গাছ থেকে নামিয়ে বোবা জিনকে মুক্তি দিয়ে ওই সাপটিকে পুড়িয়ে ফেলেছে। যেহেতু ওই বোবা জিন দ্বারা সাপটিকে কালো জাদু করা হয়েছিল, তাই বোবা জিনটি মুক্ত হওয়ার সাথে সাথে নয়ন কালো জাদু থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে। তখন ওই জিনের সর্দার বলেন, এখন যদি আপনি আমাদের সাথে যেতেন, আমার পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকত। তখন আচাদ সাহেব বলেন, আপনি আজ থেকে 3 দিন পরে যে শুক্রবার আছে, ওই শুক্রবার রাত 12টার সময় আসবেন এবং আমি আপনার সাথে যাব। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আপনাকে আমি যখন বলবো তখনই আপনি আমাকে কোনো প্রশ্ন ছাড়াই এই জায়গায় দিয়ে যাবেন। তখন জিনের সর্দার বলে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাকে আমরা সসম্মানে এই জায়গায় পৌঁছে দেব। এই কথা বলে জিনের সর্দার চলে যান। আচাদ সাহেব বাড়িতে আসেন এবং তার পরিবারকে বলেন তিনি একটি বিচার করতে সামনে শুক্রবারে যাবেন। বিচারটা তার কাছের একটা মানুষের, তাকে যেতেই হবে। বিচারটা বাইরের একটা দেশে করতে হবে, এই জন্য তার আসতে কিছুদিন দেরি হতে পারে। তো আসাদ সাহেবের পরিবার জানে সে অনেক সময় দূর দূরান্তে বিচার করতে যেত, আবার চলেও আসতো। এই ভেবে পরিবারের লোকজন বলে সাবধানে যেতে এবং তাড়াতাড়ি যেন বিচার শেষ করে চলে আসতে পারে। আসাদ সাহেব তার পরিবারকে আশ্বস্ত করেন যে উনি চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি চলে আসতে, তাকে নিয়ে কেউ যেন চিন্তা না করে। এরপর কাঙ্ক্ষিত সেই শুক্রবার চলে আসে। আসাদ সাহেব রাতে বাড়ি থেকে বের হন এবং সেই নির্দিষ্ট জায়গায় এসে তিনি উপস্থিত হন। নিয়ে আসার অল্প কিছুক্ষণ সময় পর দেখেন আকাশ থেকে 2টি সাদা ঘোড়া আসছে। আসাদ সাহেব বুঝতে পারেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য অন্য একটি ঘোড়া নিয়ে আসা হয়েছে। প্রিয় লিসেনার্স, আসাদ সাহেবের জিনদের দেশে গিয়ে বিচার করার যেই অংশটি, এই অংশটি আমি আপনাদের পরবর্তী এপিসোডে বলবো। আপনাদের যদি এই ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব দ্রুত পরবর্তী অংশ আপনাদের জন্য নিয়ে হাজির হব। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।